মনে রেখো, তুমি একজন সাংবাদিক হতে চাও, আর বড় সাংবাদিক হওয়ার জন্য জীবনে কোথাও কখনো কোনো কম্প্রোমাইজ করো না, কেমন? সংসার ধর্ম করেনি তো, তাই বাড়ির বউ সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই। সাংবাদিক হওয়ার জন্য যদি জন্ম হয়ে থাকে তাহলে সাংবাদিকই হতে পারতো। বিয়ে শাদী করার কি দরকার ছিল? তাই না তাই? আপনাকে একটা কথা বলছি ম্যাডাম, কিছু মনে করবেন না। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি যে আমাদের তো মানে কি বলবো, সাধারণ মধ্যবিত্ত সংসার। ও যখন বাড়ির বউ হয়ে ঢুকেই পড়েছে, মানে আমাদের ইচ্ছে তোয়াক্কা না করেই ঢুকে পড়েছে, তখন বাড়ির বউ হিসেবে তো বাড়ির প্রতি কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকে। এখন শুধু যদি ওর সাংবাদিক হওয়াই ফোকাস হয়, তাহলে এসব দিকে লক্ষ্য না দিলেই পারত। না মানে দাদা আসলে বলতে চাইছেন যে আপনি তো জানেনই যে আমাদের যৌথ পরিবার, যৌথ পরিবারের সদস্য হলে সব কাজই ভাগ করে হাতে টাতে করে নিতে হয় আর কি। তা আমন যদি সারাদিন ওই ইয়েতেই মানে সাংবাদিকতাতেই ব্যস্ত থাকে, তাহলে তো সংসারের ছোটখাটো যে দাবি দাওয়া আছে সেগুলো মানে ওর পক্ষে। আচ্ছা মিসদা, যে রাঁধে সে কি চুল বাঁধে না? হ্যাঁ, ওর যদি ইচ্ছা থাকে তাহলে ওর সুন্দরভাবে দুদিকটা ব্যালেন্স করতে পারবে। কি এমন পারবে না? আমি প্রাণপণ চেষ্টা করব। হ্যাঁ, দেখুন, আমি এই কথা কখনোই বলিনি যে আমন ওর সংসার ভাসিয়ে দিয়ে শুধু সাংবাদিকতা করুক, কিন্তু আমি এই কথা বলেছি যে সাংবাদিকতাটাই আমনের ফোকাস হোক। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্মায় এক একটা কাজের জন্য, এবং প্রত্যেকটা মানুষেরই জীবনে তার নিজের কাজের উপর ফোকাস থাকা দরকার। দেখুন, আমন যদি ভালো সাংবাদিক হতে পারে তাহলে তো সব থেকে বেশি প্রাইড আপনাদের, কেননা আমন আপনাদের বাড়ির বউ। আমি আশা করি যে আপনারাও ওকে এ ব্যাপারে সহযোগিতা করবেন, আর আমন ঠিক দুদিকটাই ব্যালেন্স করতে পারবে। তাছাড়া এখন আমনের বিয়ে হয়ে গেছে, এখন আপনারাই তো ওর সব থেকে বেশি কাছের আত্মীয়, তাই না? তাই আপনাদেরকে সেবা যত্ন করার দায়িত্ব আমনের যেমন নিশ্চয়ই আছে, আমার বিশ্বাস আমন খুব সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করবে। আমন, আমি কি একটু বেশি ভেবে ফেললাম তোমার সম্পর্কে? না, এটা ধরো, একটু দেখে নিও তো গয়নাটা পছন্দ হয় কিনা। আমার এসবের কোনো দরকার ছিল না দিদিমণি। আমি জানি আমন তোমার কোনো দরকার ছিল না, কিন্তু আমার যে কিছু দিতে ইচ্ছে করে। না, ধর। অঙ্কুর, তোমার জন্য এর মধ্যে একটা গিফট আছে, নিও প্লিজ। এ বাবা, আবার এসব আমার জন্য কেন? অঙ্কুর, বিয়েটা কি আমনের একার হচ্ছে? তোমারও তো হচ্ছে। তাই আমনকে গিফট দেবো, তোমাকে দিব না, সেটা তো হয় না।
আমার গুলুমাসি এরকমই, চিরকাল এরকম। গুলুমাসি, তুমি আমাদের বাড়ি যাবে না? না রে মা, এবার বোধহয় হবে না। এক্ষুনি মা বাপি চলে আসবে, তুমি দেখো মা তোমাকে একেবারে জোর করে নিয়ে যাবে। আরে বাবা, বলতে না বলতে আপনি তো অনেক দিন বাঁচবেন মশাই। এই জাস্ট আপনার কথাই হচ্ছিল আর আপনি ঢুকলেন। এক্সকিউজ মি, আমার মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল বলে আমি এখানে এসেছি। বুঝতেই তো পারছেন, আমার একমাত্র মেয়ে, তার কথা আমি ফেলতে পারি না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, নাহলে আজ আপনার এখানে আসার কথা। আপনি খুবই মহানুভব, তাই এসছেন আর কি। আর আপনার মেয়েটি তো যাকে বলে একেবারে ইন্ডিয়ান, ওর কোনো তুলনাই হয় না। মানে ওকে যত দেখি তত অবাক হয়ে যায়। তবু যে আপনারা আজকের দিনে এসেছেন, তা মেধার কথাতেই হোক বা যে কোনো কারণেই হোক, আমরা আমাদের পরম সৌভাগ্য মনে করছি। দিদি আসুন না, বসুন বসুন, আসুন আসুন। আমরা বসতে আসিনি, আসলে আমার আরেকটা জায়গায় অ্যাটেন্ড করার কথা আছে। আমরা জাস্ট দেখা করতেই এলাম, বেরিয়ে যাবো এবার। যখন এসেছেন তখন একটু খাওয়া দাওয়া করবেন না আঙ্কেল? তোমার কি মনে হয় অঙ্কুর, আমাদের মনে একরাশ আনন্দ আছে আর আমরা সেই আনন্দ নিয়ে বাড়িতে এসেছি? ভাবি প্লিজ, কি বলেছিলাম তোমাকে? বুঝতে পেরেছি মেয়েটা, দাও মেয়েটাকে দিয়ে দাও। তুমি নিজের হাতে দাও না ভাবি। বললাম তো, তুই দিয়ে দে। তোর কথা মতনই তোর মা এক জড়োয়া সেট নিয়ে এসছে। বলো, তুই এখানে? কেন তুই আসতে পারিস, আমি আসতে পারি না? আমার তো মনে হয় আমার আশাটা অনেক বেশি লজিক্যাল বনে। কেননা আমনকে আমি প্রথম এখানে মানে কলকাতায় পাঠিয়েছিলাম। তোর যত ফেস লস সবকিছুর মূলে তো আমি বানি। কারণ আমি না বললে তো আমন তোর কাছে যেত না। তাই আমার আশাটা বেশি জাস্টিফাইড। বরং আমি তো তোদেরকে দেখে অবাক হচ্ছিলাম। তুমি তো সংসার ধর্ম করোনি গুলিদি, তোমার ছেলে মেয়েও নেই, তাই তুমি ঠিক বুঝতে পারবে না যে ছেলে মেয়েদের আবদারটা ঠিক কীরকম। আসলে মেধা আবদার করে আমাদের কাছে যেটাই চায়, যতই কষ্ট হোক না কেন আমরা সেটা দেওয়ার চেষ্টা করি, তাই এখানে আসা।
শুধু মেধার কথাতে আপনার আসতে গেলেনই বা কেন? কোথাও না কোথাও নিজের ইচ্ছে অনিচ্ছাকেও তো গুরুত্ব দিতে হয়। এরকম ভাবে জোর করে আসার থেকে এনিওয়ে, আর আপনারা যখন এসেছেন তখন শুধু আমাদের আশীর্বাদ করলে হবে, এরকম গিফটের কোনো দরকার নেই। একটা কথা ভুলে যাচ্ছ, আমার নাম দেবদূত বনি সিনহা। আমি কোনো অনুষ্ঠানে গেলে খালি হাতে যাই না, সেটা আমার স্টেটাসে ঠিক মানায় না। আর যে নিয়ম এতগুলো বছর ধরে পালন করে এসেছি সেই নিয়মই পালন করছি। বাই দ্য ওয়ে, এখানে একটা জড়োয়া সেট আছে, খুব দামি। এত দামি সেট হয়তো ওর জীবনে দেখিনি, দেখার কোনো সম্ভাবনা আছে সেটাও বুঝতে পারছি না। যাকে গিফট হিসেবে দিয়ে গেলাম, ও যতই ক্ষতি করুক না কেন আমার মেয়ের কথা আমি ফেলতে পারিনি। এনিওয়ে, মিমি, আমাদের কাছে বেশি টাইম নেই, দিয়ে দাও। দেখুন, হয়তো আমরা আপনাদের মতো এত বড় লোক নই, কিন্তু এতদিনে নিশ্চয়ই এই কথাটা বুঝেছেন যে আমরা লোভী মানুষ নই, বিশেষ করে আমন। থাক, ওই মেয়েকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আমার ওপর আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক সম্পাদক বাবু। তবু আজকে একটা কথা বলবো। আজকের দিনে আপনি এখানে এসেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, এই কথাটা আমি সারা জীবন ভুলব না। আর যে জিনিসটা আমি কোনোদিন চোখে দেখিনি, যে জিনিসটা আমার দেখার কথাই না, সেটা নিয়ে আমি কি করব? ওটা নিয়ে আপনি ফেরত চলে যান। দেখো মেধা, দেখো, ভালো করে দেখো, তোমার জন্য সেই আবারও আমাকে অপমানিত হতে হচ্ছে। এই মেয়েটা আমার মুখের সামনে আমাকে বলে যাচ্ছে যে আমার গিফটটা নাকি আমি ফেরত নিয়ে যাব, অথচ তুমি জোর করে ফোর্স করে আমাদের এটা কিনিয়েছো। আমন, কি দরকার? ভাবি তোমার থেকে বয়সে কত বড় বলো তো, এইসব কথা এখন বলার কি খুব দরকার আছে? ভালোবেসে তোমার জন্য একটা গিফট নিয়ে এসছে, নিয়ে নাও না প্লিজ। এখন সবার সামনে এসব কথা বলো না প্লিজ। তোমার তো বোঝা উচিত, তাই না? তোমার তো এইভাবে রিয়াক্ট করা উচিত নয়। দেখো মেধা, এরপর থেকে যখন আমাদের কোনো অনুষ্ঠানে ডাকবে না, তখন কারা তারা ঠিক মতন সহবত শিখেছে কিনা, আর তারা ঠিক কী ধরনের মানুষ সেটা জেনে নিয়ে আমাদের ডাকবে, বুঝেছো? দেখো, তুমি তোমার জীবনটা সমাজসেবার কাজে লাগিয়ে দিয়েছো, এটা বুঝতেই পারছি, কিন্তু তা বলে তো এই নয় যে বাকি সবাই তারা তোমার মতন করে সমাজসেবা করে আনন্দ পাবে বা সুখে থাকবে, তা তো নয় মেধা। প্লিজ প্লিজ রাগ করো না। আচ্ছা, তুমি আমাকে দাও, আমি নিলাম। আমি প্রমিস করছি আমনকে নিজের হাতে পরিয়ে তবে যাব, ও মানা করবে না। প্লিজ রাগ করো না মা। সূর্যবাবুকে দেখতে পাচ্ছি তো, তোমরা এখানে জুটেছো কেন স্যার? আমাদের এখানে আসাটা কি কোনো অপরাধ হয়েছে? তুমি এখন আমার কোম্পানিতে চাকরি করো না, ফলে তুমি তোমার পার্সোনাল লাইফে কি করবে না করবে সেই নিয়ে আমার মাথা ঘামিয়ে কোনো এক্সট্রা আমার লাভ হবে না। শুধু একটু
যাচাই করে নিচ্ছি, যাদের সারা জীবন আমি প্রমোট করলাম, হাতে শেখালাম কাজ, তারা আসলে আমার কোনোদিনই আপন ছিল না। তারা চিরকালই শত্রুর পক্ষে ছিল। স্যার, আমরা অন্য কাগজে চলে গিয়েছি বটে, চলে যেতে বাধ্য হয়েছি, কিন্তু মনে মনে কোনোদিনও আপনাকে শত্রু ভাবিনি। এটা আশা করি আপনি একটু বিশ্বাস করবেন। বয়স এবং অভিজ্ঞতা এবং মানুষ চেনার ক্ষমতা তোমার চেয়ে অনেক বেশি আমার। স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলছি। আপনার কথা কোনোদিনও অমান্য করিনি, কিন্তু আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আপনি বোধহয় সত্যি মানুষ চিনতে পারেন না। যদি সত্যি চিনতে পারতেন তাহলে আপনি আমনকে চিনতে পারতেন। সূর্যদা, না হয় এখন এসব কথা থাক। কে কাকে কিভাবে চিনলো তাতে যাকে নিয়ে ভাবা হচ্ছে তার কিছু বিশেষ যায় আসে বলে আমার মনে হয় না। যাওয়ার আগে শুধু তোমাকে একটা কথা বলে গেলাম সূর্য, এই যে জোর গলায় এই সবার সামনে তুমি কথাগুলো বললে, এই কথার জন্য একদিন তোমাকে অনুতপ্ত হতে হবে। স্যার আমিও থাকবো, আপনিও থাকবেন। একদিন বোঝা যাবে কে ঠিক আর কে ভুল। তবে হ্যাঁ, যদি আমি হেরে যাই বা আমার কথাটা যদি মিথ্যে হয় তাহলে আমি খুব খুশি হব স্যার। তারপর গুরুদি, তুমি নিশ্চয়ই থাকছো আজ? হ্যাঁ রে, আমি থাকবো। আসলে একদিন এসে সেদিনে তো আর ফিরে যাওয়া যায় না, অনেক দূর না। না, আমি বলছিলাম তুমি কি এখানে থাকছো আজকে? না, এখানে থাকবো না। আমি এসে হোটেলে উঠেছি। তাহলে গুলো তোর মিশন সাকসেসফুল তো, তাই না? মিশন কিরকম? না না, ওই যে তুই সমাজ সেবা করিস, আমার মেয়েও হয়তো কিছুটা সেই ধাত পেয়েছে আর কি। একটা মেয়েকে, একটা ব্যাকওয়ার্ড এরিয়ার মেয়েকে প্রমোট করতে চেয়েছিলে, তাকে জার্নালিজম শেখাতে চেয়েছিলে, তাকে জার্নালিস্ট করবে বলে তৈরি করছিল, তাই না? এবার সে আমার একটা রাইভাল কাগজে চাকরি পেয়েছে, তো একদিকে তো মিশন সাকসেসফুল, তাই না? তবে হ্যাঁ, সেখানেই শুধু থেমে থাকিনিও, বিশাল বড় একটা কাজ করে ফেলেছে। তবে একটা কথাই মনে রাখতে হবে, বাঘের গুহ তুমি ঢুকে যেতে পারো, বাঘের গুহ ঢুকে বেরোনোটাও জানতে হয়। এনিওয়ে, আজ আসি। একটু কিছু মুখে দেবেন না? আপনার পার্সোনালি কি মনে হয়, এই বাড়িতে আমার মুখে কিছু তোলা উচিত? মিমি, আমাদের এগোতে হবে, চলো প্লিজ। হ্যাঁ, আমি তো রেডি, আসছি সবে। বনি, 1 মিনিট। বলছিলি না বাঘের গুহা? বাঘের গুহায় ঢুকলে বেরোনোর কৌশলটা, যে ঢোকে সে সেটা শিখেই তবে ঢোকে। এত কিছু জানিস তুই, এটুকু জানিস না? যাই, ভালো থাকিস। সরি আমন, বাবিরা আসলে এখনো খুব রেগে আছে, প্লিজ মাইন্ড করো না। তুই এরকম কাচুমাচু মুখ করে দাঁড়িয়েছিস কেন? তোর তো এরকম ভাবার কোনো কারণ নেই, তোর তো কোনো দোষ নেই।
তুই তো ওদের আসতে বলেছিলিস, ইনফ্যাক্ট তুই এখানে এনেছিস ওদের। উনি আমার বাবার বয়সী মানুষ, উনি যা ভুলবেন সেটা আমার মাথা নত করে মেনে নেওয়াই কর্তব্য। আমি কিছু মনে করিলাই মেধা দিদি, তো কিছু ভাবিসলা। সে তো বুঝলাম, লাতিনের বিয়েতে এসেছো, লাতিনের শ্বশুর বাড়ি, তা হাতে করে কিছু নিয়ে আসতে হয় সেটা জানো না বুঝি? আপনাদের দেখে বা আপনাদের বাড়িঘর থেকে কিন্তু আমার একবারও মনে হয়নি যে আপনাদের কোনো অভাব আছে। চলো 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 পাল্টাই।